এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, বাড়ির পাশের প্রতিবেশী ভালো না হলে যেখানে মানুষের ঘুম হারাম হয়ে যায়, সেখানে ভারতের মতো প্রতিবেশী নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দিতে চাইলে পরিস্থিতি কি হতে পারে তা এ কদিন সীমান্ত পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে। শুধু কি বাংলাদেশের সাথে ভারতের সমস্যা? নেপাল, ভুটান, পাকিস্তান, এমনকি চীনের সাথেও যুদ্ধংদেহী অবস্থায় ভারত। পুশিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সাথে তিনি জানিয়েছেন 12 থেকে 13 বার ভারতকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে এবং প্রতিবাদ জানানো হয়েছে। এমন অবস্থায় দিল্লিতে শুরু হয়েছে বিজেপি বিএসএফ সীমান্ত সম্মেলন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমি শামসুজ্জামান দুদুকে দিয়ে শুরু করতে চাই। জনাব শামসুজ্জামান দুদু, সীমান্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এটা আসলে ভালো, এটা কোনোভাবে বলা যাবে না। যখন বাংলাদেশে ভারত সমর্থিত একটি সরকার বাংলাদেশকে কম বেশি একেবারে ভারতের হাতে তুলে দেওয়ার মতো পরিস্থিতি ছিল, তখন আমরা যে ধরনের পরিস্থিতি দেখেছি ঠিক তার বিপরীত অবস্থা এখন দেখছি। এটাকে করদরাজ্য বানাতে চেষ্টা করেছিল ভারত আওয়ামী লীগের মধ্য দিয়ে, শেখ হাসিনার মাধ্যমে। কিন্তু গত 18 বছরে যত চেষ্টাই হোক এদেশের মানুষ সেটি সফল হতে দেয়নি। সফল তো হতে দেয় নাই। স্বাধীন সার্বভৌম স্বকীয়তা নিয়ে এই দেশের মানুষ বেঁচে থাকার প্রত্যয়ে মুক্তিযুদ্ধ করেছে, স্বাধীনতার লড়াই করেছে। স্বাভাবিক কারণে যারা স্বাধীনতার মধ্যে থাকতে চায় তারা কি পরাজয় স্বীকার করবে? কর্তৃত্ববাদ অথবা অস্ত্রের ভয় অথবা হুমকি ধামকি, এটা যেটা আপনি বললেন, তাদের নাগরিক প্রায় 20 থেকে 30 লক্ষ ওখানে ভারতীয় মুসলমান। আর ভারতীয় মুসলমান হওয়া মানে মনে হচ্ছে যেন এটা বাংলাদেশিদের মানে প্রাপ্য, ঠেলে দিবে। বাঙালি দুটি ধর্ম না, একাধিক ধর্মের মানুষ আছে। যেমন মুসলমান বাঙালি, হিন্দু বাঙালি, বৌদ্ধ বাঙালি, খ্রিস্টান বাঙালি, এই ধরনের নানান ধর্মাবলম্বী বাঙালি আছে। আমাদের মতো দেখলেই বা দেখতে হলেই যেটি তারা ঠেলে দিচ্ছে। আমি একটা শিশুকে দেখলাম যে সে বলছে, আব্বা এখানে আমাদেরকে আনছে কেন? পুছের মাধ্যমে তার অসহায়, হয়তো কয়েকদিন খায় নাই, তারা সীমান্তবর্তী অঞ্চলে। বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে। আগে তো এই দৃঢ়তা ছিল না, যখন যাকেন থেকে খুশি ঢুকাই দিত। এবং তৎকালীন সরকার, যেটা হাসিনার সরকার, এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করে নাই। সরকার এ পর্যন্ত বারবার চিঠি দিয়ে, যেটা গণতন্ত্র কৃতিতে আলাপ আলোচনা আহ্বান জানিয়েছে, তারা কিন্তু ওই পথে যাচ্ছে না। তারা জোর করে, মানে জোর যার মুল্লুক তার। কিন্তু তাদের একটা জিনিস বোঝা উচিত যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ। এই দেশেরও একটা সহ্যের সীমা থাকবে, ভারতেরও থাকবে। এইটা নিয়ে অতি বাড়াবাড়ি যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, সেটি তারা বহন করতে পারবে কিনা। অর্থাৎ তাদের লোক এখানে আছে, যেভাবে হোক এখানে আছে, প্রায় 40 থেকে 50 লক্ষ। তাদেরই সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে, আমাদের শুধু সংবাদ মাধ্যমে না। নানান কায়দায়, নানানভাবে, নানান ব্যবসায়ের পরিচয়, চাকরির পরিচয়, এখানে তারা অবস্থান করছে। বিষয়গুলো যদি সহজভাবে তারা না দেখে, হ্যাঁ, আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ব্যবসার প্রতিদ্বন্দ্বী, যেমন গার্মেন্টসের প্রতিদ্বন্দ্বী ভারত, কিন্তু তারা আমাদের থেকে পিছনে পড়ে যায়।
আমাদের ডিস্টার্ব করতে পারলে এই সীমান্ত নানান ঘটনার মধ্য দিয়ে, তাহলে তাদের জন্যে সুবিধা বলে তারা মনে করে। কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত দেশপ্রেমী। আভ্যন্তরীণ রাজনীতিতে, গণতন্ত্র চর্চায় ভিন্ন মতের হয়তো বিভিন্ন অবস্থা আছে, কিন্তু জাতীয় প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে তারা এক, অভিন্ন। সেই জন্যে তারা যাই করুক, হ্যাঁ, এমন যদি যুদ্ধঙ্গ দেহে মনে করে, আপনাদের একেবারে স্পষ্ট করে, আপনার নিশ্চয়ই একটু জানা আছে যে 65-এর ওয়ারের যে ভারত বিরোধী যে লড়াই, সেখানে কিন্তু একাধিক লড়াকু নেতৃত্ব দানকারী খেনকারামে, যেটা জিয়া রহমান, তো যুদ্ধের ময়দানেও কিন্তু আমি শুধু 71 না, তার আগের ইতিহাসও আছে। সেই ইতিহাস ধারাবাহিক রূপে তারা যদি স্মরণে রাখেন, অনেকে এটা বলার চেষ্টা করে তাদের এই সম্ভার অমুক তমক। এখানে কিন্তু সীমান্তে শুধু বিজেপি, বিএসএফ কিন্তু আমাদের ওই জায়গায় না, জনগণও তার সঙ্গে আছে। লড়াইটা কিন্তু শুধু ওই সীমান্তরক্ষী যারা আছে আমাদের ভাইরা, তাদেরকে আমি ধন্যবাদ দিই। তারা একারে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, এই সাহসিকতা আসছে দেশবাসী তাদের সঙ্গে আছে। সেই জন্য যে দেশ এবং তার জনগণ বুলন্দ আওয়াজ দিতে পারে, তাদের সম্বন্ধে ভেবেচিন্তে চিন্তা করলেই ভালো, আর না হলে বিপদ হতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। জনাব মুজিবুর রহমান মঞ্জু, এমন পরিস্থিতিতে সরকার কি ঠিকমতো প্রতিবাদের ভাষা বা কূটনীতিক যে চ্যানেলে যোগাযোগ করা, সেটা করছে কিনা? আপনারা যেহেতু সরকার বিরোধী অবস্থানে আছেন, বিরোধী দলের রাজনীতি করেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে? না, সরকার তো করছে। যে আপনি একটু আগে বললেন যে সীমান্ত বৈঠক, এবং আমি দেখেছি যে পঞ্চগড়েও গতকালকে বা আজকেও আমার কাছে মনে হয় যে পতাকা বৈঠক হয়েছে। সেখানে কিন্তু বৈঠকটা ফলপ্রসূ হয় নাই। ফলপ্রসূ কেন হয় নাই? কারণ ইতিহাসটা তো একটু লম্বা। আমরা দেখেছি যে ভারতের যে 3টি রাজ্য, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, আসামে তারা এনআরসি, যেটা তাদের ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন্স বলে তারা যে আইনটা প্রয়োগ করেছে, সেখানে বেশ কয়েক লক্ষ মানুষকে, 30 থেকে 40 লাখ 30 থেকে 40 লাখ মানুষকে তারা ইন্টেনশনালি তারা এদেরকে বলছে যে এরা অবৈধ অভিবাসী এবং এরা বাংলাদেশি, এই অভিযোগটা দিয়ে। এবং একই জিনিসটা তারা ত্রিপুরা এবং সর্বশেষ পশ্চিমবঙ্গেও তারা এটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে। এখন প্রশ্ন হলো যে এটা কি অ্যাকচুয়ালি রিয়েল কোনো অ্যাটেম্প্ট, নাকি এটার পেছনে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে, এটার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে? আমরা দেখেছি এটার পেছনে বিজেপি, তাদের একটা খারাপ রাজনৈতিক উদ্দেশ্য আছে, যেটাকে তারা ইলেকশনে ইউজ করেছে। আমরা পশ্চিমবঙ্গের ইলেকশনে আমরা দেখেছি যে ইলেকশনের আগে তারা প্রচুর লোককে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং সেখানে এক ধরনের উস্কানি তৈরি করেছে। যে উস্কানিটা তারা তখনও থ্রেট দিয়েছিল এবং ইলেকশনের পরে আমরা দেখলাম যে একটা রাজ্য সরকার ক্ষমতা গ্রহণ করার পরে তার অনেকগুলো প্রায়োরিটি থাকে। বেশিরভাগ প্রায়োরিটি থাকে ইন্টারনাল রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে। তো তারা প্রথম ঘোষণাই করলো কি, যে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জায়গা বরাদ্দ নিয়ে তারা প্রথম পদক্ষেপটা নিল। এবং এর আগে আপনি জানেন যে কুমির এবং সাপ ছেড়ে দেওয়ার, যেখানে যেখানে কাঁটাতার নাই সেখানে কুমির সাপ ছেড়ে দিবে। পৃথিবীতে 3টা জায়গায় এই ধরনের কাঁটাতারের বেড়া দেওয়ার প্রভিশন করেছে বা আছে। একটা হচ্ছে মেক্সিকোতে, মেক্সিকোর সাথে আর সীমান্তের জায়গায়, আরেকটা হলো আপনার ইসরায়েল, লেবাননের জায়গায় তারা করেছে, আর ভারত আমাদের ক্ষেত্রে এই কাঁটাতারের বেড়া দিয়েছে। এখন কথা হলো যে অ্যাকচুয়ালি তারা কি চায়? আপনি যখন আপনার প্রতিবেশীর সাথে কাঁটাতারের বেড়া দেন, রেগুলার সেখানে এক ধরনের যুদ্ধংদেহী পরিস্থিতি বজায় রাখেন, সারাক্ষণ পোষিন করা, পোষিনের তো কোনো আইন নাই। আপনি আমার দেশে যদি কেউ প্রবেশ করতে চায়, সে বৈধ ভিসা নিয়ে সে আসবে। আমার দেশ থেকে কোনো লোক যদি সেখানে যায়, সে ফর্মাল বর্ডার চেক আপ করে সে যাবে। কিন্তু আপনি এইভাবে লোক নিয়ে এসে বসিয়ে রাখবেন, একটা অমানবিক পরিবেশ তৈরি করবেন, তারপরে ঠেলে আমার দেশে ঢুকিয়ে দিতে চাইবেন, এটা তো একটা বর্বরতা ছাড়া আর কিছু হতে পারে না। আপনি দেখেন এই যে ছবিগুলো দেখা যায় না, এতগুলো নারী পুরুষ বাচ্চা, তাদেরকে এই যে খোলা আকাশের নিচে রাখা হয়েছে। এখন যত কিছু বলেন, আমরা তো মানুষ, আমাদের মনের মধ্যে কষ্টটা লাগে। এটা তো
পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বিষয় না, এটা তো ভারত বাংলাদেশ বিষয়। যে কথাটা আমরা দেখছি, ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট তারা বারবার বলছে এটা রাজ্য সরকারের, রাজ্যের ইস্যু। এটা তো রাজ্যের ইস্যু না রে ভাই, সীমান্তটা তো আমার কোনো রাজ্য সরকারের সাথে না, সীমান্তটা তো ভারত রাষ্ট্রের সাথে আমার। সুতরাং এখানে আমার কাছে মনে হচ্ছে টোটাল ইন্ডিয়ান ফরেন পলিসি, ইন্ডিয়ান রাষ্ট্রের এই ত্রুটি। যেমন আমাদের এখানে আমরা কি এখন ইচ্ছা করলে পারি না রোহিঙ্গাদেরকে ঠেলে নিয়ে আবার ভারত মানে মিয়ানমারে ঢুকিয়ে দিতে? আমরা তো এই অমানবিক কাজটা করছি না, এবং এটাকে একটা ফর্মাল ডায়ালগের মধ্য দিয়ে তাদের লোকদেরকে ফিরিয়ে দেওয়ার আলোচনাগুলো আমরা করছি, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমরা ইনভলভ করেছি। ভারত যদি সিনসিয়ারলি এবং তাদের এখানে যদি কোনো ধরনের সততা থাকতো, তাহলে তারা এটা তো আন্তর্জাতিকভাবে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে এই জিনিসটা তুলতো। রাতে অন্ধকারের মধ্যে আপনি লোক ঢুকাই দিচ্ছেন, এটা কি একটা জবরদস্তি ব্যাপার নাকি? এটা তো একটা দ্বিপাক্ষিক রাষ্ট্রের একটা চুক্তির ব্যাপার আছে, আমাদের সাথে তাদের বোঝাপড়ার ব্যাপার আছে। তো ভারত যে বারবার বলে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু আসলে আমরা কোনো প্রমাণ পাই না তারা যে আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা সীমান্ত হত্যা দিয়ে দেখি তারা আমাদের কতটুকু বন্ধুত্ব আমাদের প্রতি আছে, কতটুকু শ্রদ্ধাবোধ, ভালোবাসা, মমত্ববোধ আমাদের প্রতি আছে। তারা যখন আমাদের এখানে বর্ষাকালে পানির প্রসঙ্গ আসে, আমাদের নদীর পানির হিস্যার কথা আসে, তখন আমরা দেখি যে তারা আন্তর্জাতিক আইনই রক্ষা করে না। এরপরে আমরা যখন দেখলাম আমাদের দেশ থেকে একটা স্বৈর শাসক একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তো তখন তো আপনারা এই যে এতগুলো মানে শরণার্থী, আওয়ামী শরণার্থী যারা অবৈধভাবে ভারতে ঢুকেছে, ওদেরকে তো পুশিং করেন না, ওদেরকে তো অবৈধ অভিবাসী হিসেবে গ্রেফতার করেন না, ওদেরকে ধরে তো আমার এখানে পাঠাচ্ছেন না। আপনি দেখেন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, উনি দীর্ঘদিন সেখানে আটক অবস্থায় ছিলেন, ওনাকে তো দেশে আসতে দেন নাই। ওনার ট্রাভেল পাস লাগবে, এই লাগবে, সে লাগবে বলে ওনাকে এক ধরনের আটকে রাখা হয়েছে সেখানে। এবং ওনাকে যেভাবে তখন নেওয়া হয়েছে, ওনাকে কিভাবে পাচার করে বাংলাদেশ থেকে কিভাবে নিল, সেখানে কিভাবে গ্রেফতার করে সেখানে নিয়ে গেল, মানে গুম করে, এই জিনিসগুলো অত্যন্ত পরিষ্কার। এবং সম্প্রতি আমরা দেখলাম যে আপনার জাতিসংঘের সাধারণ পরিষদের চেয়ারম্যান পদে ভোট হয়েছে, আমরা তাদের প্রতিবেশী, দেখেন ভোটটাও তারা আমাদেরকে দেয় নাই। তো সুতরাং ভারত আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর সাথে আমরা বন্ধুত্বসুলভ মানে সম্পর্ক চাই, কিন্তু আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় ভারত আমাদের সাথে ভালো আচরণ করেন না। এবং ইন্টারিম গভর্নমেন্টের একটা পলিসি ছিল যেটাকে আমার খুবই পছন্দ হয়েছে, যে তারা চোখে চোখ রেখে কথা বলেছে ভারতের সরকারের সাথে। তারা আমাদের ভিসা বন্ধ করেছে, আমাদের পক্ষ থেকেও তাদের কাছে একইভাবে সতর্কতা পাঠানো হয়েছে। তারা এখানে সীমান্ত হত্যা করেছে, সাথে সাথে তাদের হাই কমিশনারকে ডাকা হয়েছে, সাথে সাথে পতাকা বৈঠক করা হয়েছে। এই জিনিসগুলোতে আমি দেখেছি যে স্পষ্ট একটা অবস্থান ছিল। এবং বর্তমান বিএনপি সরকার এখনও কিন্তু সেই নীতিটা অবলম্বন করছে, মানে যতটুকু হোক আর কি অবলম্বন করছে। যদিও আপনি যেটা একটু হিন্টস দিলেন যে আমরা বিরোধী দল হিসেবে, বিরোধী দলের কাজ তো হচ্ছে সরকারের ত্রুটি ধরা। কারণ দুদু ভাই কী করবেন, উনি তো সরকারের ত্রুটি সাধারণত দেখলেও একটু চেপে যাবেন, যেহেতু উনি সরকারি দলের লোক। আর বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে ত্রুটিটাকে ভালো করে ধরা। যেমন আমরা প্রথম থেকে এই সরকারকে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ভারত সরকারের যে বিমাতা সুলভ আচরণের ব্যাপারে যেভাবে একটু গাছ দেখিয়েছে, এই সরকারকে সেভাবে গাছ দেখিয়ে যেতে হবে, এটা আমাদের পক্ষ থেকে। কারণ এই জায়গায় আমরা সবাই একতাবদ্ধ। আপনি তো উদাহরণ দিলেনই, দুদুভাই একটু করে বলেছেন যে দেখেন ওই বিএসএফের সাথে কিন্তু ভারতের জনগণ নাই, কিন্তু বাংলাদেশের বিজিবির সাথে বাংলাদেশের জনগণ অতন্ত্র প্রহরীর মতো। বিজিবি যদি 20টা থাকে, আরো 2000, আরো 200-500 বাংলাদেশিরা রাত জেগে সেখানে অবস্থান নিচ্ছে। এই যে ভারতের এই জিনিসটা যে বোধগম্য হয় না, বুঝে না যে আমাদের সাথে এই দ্বিপাক্ষিক রাষ্ট্রে সে যে একটা শত্রুতা তৈরি করছে। সে রাষ্ট্র হিসেবে বড় হতে পারে, তার অনেক বড় ভূখণ্ড থাকতে পারে, কিন্তু ভাই আমি তো তার প্রতিবেশী, আমি তো একটা রাষ্ট্র, আমার তো একটা সার্বভৌম স্বাধীনতা আছে। এবং এই স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের জন্য ভারতের তো অবদান আছে। ভারত তো আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, যে উদ্দেশ্যে করুক, আমার তো লাভ হয়েছে। আমি তো একটা মুক্তিযুদ্ধে লড়াইতে আমি এই লড়াইটা তো আমি চালাতে পেরেছি। এবং যে কথাটা সবসময় অন্যরা বলার চেষ্টা করে যে ভারত আমাদেরকে সাহায্য করেছে তার হীন উদ্দেশ্যে, তো এখন তো প্রত্যেকটা ঘটনায় সেটাই প্রমাণিত হয়। ভারত যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যদি সম্মান থাকতো, তাহলে আপনি বলেন সে এই 8-10-20টা লোককে এভাবে এনে কষ্ট দিত? সে ঠিক আছে এটা নিয়ে ডায়লগ করতো, আলোচনা করতো, আলোচনা উঠতো। আলোচনা যদি দ্বিপাক্ষিক সমাধান না হয়, এটা সার্ককে আমরা নিতে পারি, সেটার জন্য আমরা জোট নিরপেক্ষ
মানে অথরিটি আছে সেখানে যেতে পারি, ইভেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক যে কমিটি আছে সেখানেও তো এই আলোচনাগুলো করা যায়। তো আমি এই জায়গায় স্পষ্ট করে সেটা বলতে চাই যে আমরা বিএনপি বলেন, আমরা 11 দলীয় জোট বলেন, আমরা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, বাম ডান ইসলামিক দল জাতীয়তাবাদী, আওয়ামী লীগ ছাড়া কেন বলছি, কারণ আওয়ামী লীগের লোকদেরকে আমরা অবাক হয়ে যাই যে তাদের ভিন্ন সামান্যতম দেশপ্রেম কখনো দেখি না। আপনি দেখেন আওয়ামী লীগ এত কিছু করতেছে কিন্তু পুলিশের নিয়ে তো কোনো কথা বলতেছে না। তারা তাদের নেত্রী আসবে, তারা বিভিন্ন জায়গায় মিছিল টিছিল করতেছে, করো বাবা ঠিক আছে, তো তোমরা একটা তোমাদের বিদেশে যারা পালিয়ে আছে নেতারাও তো একটা পুলিশের নিয়ে একটা স্টেটমেন্ট দিতে পারে, এটা তো বাংলাদেশের অস্তিত্বের ইস্যু। তো সুতরাং আওয়ামী লীগকে আমি ধর্তব্যের মধ্যে রাখি না, মনে করি না যে আওয়ামী লীগ আসলে আমাদের জাতীয় ঐক্যের স্রোতের অংশ, যদিও আমরা চাই তারা জাতীয় স্রোতের অংশীদার হোক। আদার দেন অল আমরা সবাই এই জায়গায় একতাবদ্ধ। বিএনপির সাথে আমার অনেক বিরোধ থাকতে পারে, রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপির যদি একটা হাত যায় আমারও একটা হাত যাবে, বিএনপির হৃদয়ের রক্ত ঝরলে আমার হৃদয়ের রক্ত সেখানে ঝরবে। এখানে এখানে আমরা ভাই ভাই, এখানে কোনো ধরনের আপোষ নাই, এটা আমি স্পষ্ট করে বলতে চাই। জি ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু। মানে অনেকেই মনে করে যে বিএনপি সরকারকে স্বাগত জানিয়েছে ভারত, এবং তারা মানে বিএনপি মনে করে যে ভারত তাদের সাথে একটা মর্যাদার সম্পর্ক তৈরি করবে। সেই অবস্থায় সরকারের 3 মাস না যেতেই মানে সীমান্তে এরকম একটা পরিস্থিতি, মুজিবুর রহমান মঞ্জু বলছিল যে আওয়ামী লীগের লোকজন এখন ভারতে পলাতক অবস্থায় আছে, তাদের কি কোনো কলকাঠি তারা নাড়ছে কিনা যে এই সরকারকে ডিস্টেবিলাইজ করা, ইন্ডিয়াকে দিয়ে প্রেসার দেয়া, আপনি কি মনে করছেন? তারা নাটছে না, ইন্ডিয়া চাচ্ছে তাদেরকে লাভবান করানোর জন্য, তাদেরকে এখানে আবার পুনঃ প্রতিষ্ঠা করার জন্য। এই সরকারকে না, এই দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা বা প্রেসার যেভাবে বলি না কেন সেটা তারা করতে পারে, কারণ তাদের ঘাড়ের মধ্যে এগুলো আছে। এটা সবসময় শুধু যে বাংলাদেশে মানুষ বলছে তা তো না, সরকার না, বাংলাদেশের মানুষও দেখছে, বুঝছে, জানছে, ঠিক তেমনি বিশ্ব দেখছে যে ব্যর্থ এবং খুনি যে সরকার, গণবিরোধী সরকার, কর্তৃত্ববাদী সরকার, তার প্রধান সহ তার অনুচরেরা, তার সমর্থকরা সব ইন্ডিয়াতে। এটা একটা দিবালোকের মতো পরিষ্কার। তো সেই কারণে বাংলাদেশে একটা স্থিতিশীলতা দেখেন, মানে তারা পালিয়ে যাওয়ার পরে মানে এই দেশে যে বিশৃঙ্খলাগুলো হয়েছে সবগুলো নিয়ে বিতর্ক আছে, কিন্তু ক্রমান্বয়ে এস্টাবলিশমেন্ট বলেন, স্থিতিশীলতা বলেন বা ধারাবাহিক একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, হ্যাঁ অনেকগুলো রাজনৈতিক দল আছে বিএনপি সহ, জামাত। মমতা তো সেই ইঙ্গিত দিল যে এইখানে মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, যেমন শরীফ ওসমান হাদির সাথে তাদের মানে দেশের লোকজনকে ঘিরেই তো সেই ইঙ্গিত সত্যটা বলছে, সেই জন্যই তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবেও তার সব চিহ্নিত করার চেষ্টা করছে। সত্যটাই কিন্তু সে বলছে যে এখানে অস্থিতিশীলতার জন্য নানামুখী ঘটনা ঘটানোর চেষ্টা করছে ওখানকার সরকার এবং সরকারি দলের লোকজন। আমি হাদি প্রসঙ্গে সরাসরি বলতে চাই না, যেহেতু এটা বিচারাধীন আছে, আমি বিচারাধীন কোনো বিষয় নিয়ে মন্তব্য করব না, কিন্তু তাদের যে ওখানকার যেসব রাজনৈতিক দল আছে সরকার বাদে, তারা কিন্তু এই দেশে যেসব কর্মকাণ্ড হচ্ছে সেখানে সরকার কোনো না কোনোভাবে, যেটা পুশিনের ক্ষেত্রেও আমরা দেখছি সরকার সরাসরি যুক্ত। পুশিনের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু আজকের না, এখানে পাকিস্তানি আন্দোলন যখন হয়েছে তখন এই আন্দোলন বাঙালি মুসলমান বা পাঠান মুসলমান বা মুসলমানরা এরা কিন্তু করতে চায় না। মিস্টার জিন্নাহ তিনি সরাসরি তার আত্মজীবনীতে তিনি উল্লেখ করছেন এটা তাকে বাধ্য করানো হয়েছিল। তিনি তো কংগ্রেসের লোক ছিলেন, তিনি তো গান্ধীর উক্তি অনুযায়ী ভারতের ঐক্যের দূত ছিলেন মিস্টার জিন্নাহ। সেই জিন্নাহ কেন পাকিস্তান করতে যাবেন, আন্দোলন করতে যাবেন, বাধ্য করেছিলেন ওই জায়গাটায়। এই যে দেখেন না, আমরা পাকিস্তানে আন্দোলনের যে প্রেক্ষাপটে সেটাকে সাম্প্রদায়িক বলা হয়েছে,
বলা হয়েছে না, তো এটা 47-এর আগের ঘটনা বা 47 বা পাকিস্তান আমলে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, এটা বড় সাম্প্রদায়িক ব্যাপার। ভারত এখন কি? ভারত তো তার চেয়েও বেশি সাম্প্রদায়িক। বিজেপি কট্টর হিন্দুত্ববাদী একটি দেশ। কট্টর হিন্দুত্ব কেন বলছি, মানে একটা রাষ্ট্রপ্রধান যখন বা সরকার প্রধান হন তার কিছু লিমিটেশন থাকে, দেখানোর জন্য হলো থাকে। তারা যেসব ধর্মীয়, তাদের তো ওই যে কি বলে ত্রিফলা নিয়ে বা তাদের হিন্দুত্ববাদী প্রমাণ করার জন্য ছাইটাই মেখে, এবার সেই সব মানুষের সামনে সরাসরি মেঝেতে শুয়ে পড়া একটা দেশের রাষ্ট্র সরকার প্রধানের এইসব ছবিগুলো তো আমরা টেলিভিশনে, মানে ইন্ডিয়ান টেলিভিশনের মাধ্যমে দেখেছে। তো সেই যে মানে কর্তৃত্ব, মানে কি একেবারে পুরাপুরি মানে তারা সাম্প্রদায়িক, যেটা পাকিস্তান আমলের আমরা এটা শেষ করে এসছি। আমাদের দেশকে এখনো তারা অন্যভাবে চিহ্নিত করেছে, কিন্তু এই দেশ কোনো কালে তো, এখানে যারা ইসলামিক রাজনীতি করে তারা যতটা দায়িত্বশীল, তারা যতটা নিজেদের কথা তাদের মতো করে বলে, ইন্ডিয়ায় কিন্তু মানে মুসলিম বিদ্বেষ। এবার দেখেন না, এই যে কুরবানি গেল, আমি বিভিন্ন মাধ্যমে দেখলাম ওখানে তো কুরবানি যে গরু পালে আর খামারি যাকে বলা হয়, আমার দেশে যেমন আছে ওই দেশেও আছে, অধিকাংশ খামারি তো হচ্ছে হিন্দু ওই দেশে, যেটা এটা স্বাভাবিক, কিছু মুসলমানও আছে, কিন্তু বড় সেকশনটা তারা ব্যবসায়িক প্রশ্নে তারা খামার করে এই মানে গরু। এই কুরবানির সময় তো এই গরুটা তারা কিছু পয়সা পায়, এই জায়গায় তো কোনো রাজনীতি নাই, এটা ধর্মীয় ব্যাপার, এটা ব্যবসা, তাদের কাছে ব্যবসা। এবং এটা একেবারে পুরাপুরি ভাবে তাদের ক্রেতা হচ্ছে মুসলিম। তো এবার যখন ওই মানে রাস্তায় গরু নিয়ে যাচ্ছে মুসলমানরা, তাকে ধরে মেরে পিটিয়ে মেরে ফেলে। আরে বাবা, তুমি এটা যদি, ওই জন্য প্রশ্ন উঠেছে কিন্তু জাতীয় মুসলমানদের মধ্যে থেকে উঠছে হিন্দুদের মধ্যে, এটা তাহলে তুমি জাতীয় পশু ঘোষণা করো না কেন? এটা আমরা সবাই জানি, সারা বিশ্বে গো মাংস মানে গরুর মাংস রপ্তানিকারক সবথেকে বড় 3টে দেশের মধ্যে একটি হচ্ছে ভারত। সেই জায়গায় আর জাতীয় পশু না, এই জন্য তারা জাতীয় পশু বলবে না, কারণ বললে তার জবাই করতে পারবে না। এবং জবাই করবে কারা? এই মোদী সরকারের লোকজনই, বড় ব্যবসায়। কিন্তু রপ্তানি কত বড় দেখেন, মিথ্যার আশ্রয় নিছে, সব ব্যবসা করছে, গরু জবাই করছে, বিদেশে পাঠাচ্ছে, সেটা মুসলিম যে মক্কা ট্রেড ইউনিয়ন মানে ট্রেড এর নাম টাম দিয়ে, কিন্তু মালিক সব হিন্দু, কারণ মুসলিমের থেকে এরা পাঠাইতো গরু, অন্যান্য দেশেও পাঠায়। আমি মূল কথাটা বলতে চাচ্ছি এই যে ওরা ধর্ম ব্যবসায়, ওখানে গণতন্ত্র লেবার যতই পড়ুক না কেন, বাংলাদেশের সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে ওটা আবার পাকিস্তানের সঙ্গে সেটা করার সাহস পাচ্ছে না, তাদের তার আণবিক শক্তি, তারাও তো শক্তি, ওরাও শক্তি, এই জন্য একটু রয়েস হয়ে চলে। সেই জন্য আমাদের আবার দ্বিপাক্ষিক আলোচনা আমি একেবারে মনে করি প্রধান দ্বিপাক্ষিক সমমর্যাদার ভিত্তিতে আমরা আলোচনা করব, কিন্তু আমরা যে শক্তির বলিয়ান হব, সুসংগঠিত হব, যেমন সেনাবাহিনী যাদেরকে আমি ধন্যবাদ দিই, বিজেপি ধন্যবাদ দিই, ঠিক তেমনি জনগণকেও ওখানে হতে, কিন্তু কৌশলগত ভূমিকাগুলো আমাদের ডিসাইড করতে হবে। জি, আমরা এটা যদি করতে ব্যর্থ হই তাহলে আমাদের আবার মাসুল দিতে হবে। ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। এখন বাজেট অধিবেশন চলছে, কেমন আসছে বাজেট, জনগণের জন্য কি থাকছে? বাজেটের ব্যাপারে আমরা এই পর্যন্ত যতটুকু শুনেছি, বাজেট প্রস্তাবনাগুলো আমাদের নানাভাবে নলেজে এসেছে, তার মধ্যে তো এটা পরিষ্কার যে খুব যে মানে আশাব্যঞ্জক বাজেট হচ্ছে সেরকম মনে হচ্ছে না। গতবার আগের বার ছিল প্রায় 8 লাখ কোটি টাকার উপরে, গতবার কিছুটা কমানো হয়েছিল, অন্তর্বর্তী সরকার কিছুটা কমিয়েছে, এবার আমরা দেখছি প্রায় 9.5 লাখ কোটি টাকার বা 9,30,000 কোটি টাকার কাছাকাছি। প্রশ্ন হচ্ছে যে এই যে একটা বড় বাজেট বড় হওয়াটার মধ্যে তো কোনো মানে বাহাদুরি নাই, কারণ আমাদের বাজেটের দেখা যাচ্ছে প্রায় 60%ই আমাদের রাজস্ব ব্যয় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের বেতন, সরকার ব্যয়ের খরচ 60%-এ চলে যাচ্ছে। সেখানের মধ্যে আবার একটা বড় অংশ হচ্ছে আপনাকে লোন পরিশোধ করতে হচ্ছে, আমাদের যে লোনের বোঝা
প্রায় মানে কি 25-30 লক্ষ কোটি টাকার মতো কাছাকাছি আমাদের লোন আছে। এখন আমার রাজস্ব আয় আর রাজস্ব ব্যয় হিসাব করলে আপনি দেখবেন রাজস্ব আয়ের চেয়ে রাজস্ব ব্যয়টা বেশি। তাইলে আমি তো রাজস্ব আয় দিয়ে রাজস্ব ব্যয় মেটাতে পারছি না। তারপর আমার এডিপি, আমার উন্নয়নের বাজেট যেটা দরকার, আমি যে রাস্তাঘাট করব, ব্রিজ কালভার্ট করব, আরও নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম সরকারের আছে। সরকার তো আরও কিছু প্ল্যান নিয়ে রেখেছে যে সেফটি নেটওয়ার্কের জন্য প্রায় 1.5 লক্ষ কোটি টাকার বরাদ্দ কাছাকাছি। এখন প্রশ্ন হচ্ছে সেই তো আবার আপনাকে লোনে যেতে হচ্ছে। আপনি যেখানে ঋণের ভারে জর্জরিত, তা আপনি ঋণ পরিশোধ করবেন আবার সেই ঋণ নিয়ে। এখন কথা হচ্ছে এটা কি এই সরকারের দোষ? আমি মনে করি না। এই সরকারের দুর্ভাগ্য হচ্ছে যে এটা অন্তর্বর্তীকালীন সরকারও দুর্ভাগ্যবশত তারা একটা খারাপ অর্থনীতি পেয়েছে। অর্থনীতির কিছুটা ভালো গুছিয়ে আনার চেষ্টা করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের, যেহেতু তাদের সময় কম ছিল। এখন বিএনপি সরকার 5 বছরের জন্য এই রুগ্ন অর্থনীতিটা পেয়েছে। এখন এখানে আমাদের করণীয় কি আছে? করণীয় জায়গাটা অত্যন্ত স্পষ্ট। আমরা দেখছি যে 9 লাখ কোটি টাকার মধ্যে ওনারা 6 লাখ কোটি টাকা রাজস্ব আয়ের একটা প্ল্যান করেছেন, লক্ষ্যমাত্রা নিয়েছেন। কিন্তু এটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে এটা আনরিচেবল। কারণ কি? কারণ এর আগের বার যেই 4.5 লক্ষ বা 5 লক্ষ কোটি টাকার রাজস্ব আয়ের চিন্তা করেছিল, তার প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি রাজস্ব আয় হয় নাই। ঠিক আছে? তো যেখানে হয় নাই, আপনি গত বছর চিন্তা করছিলেন, আপনি চিন্তা করছেন যে আজকে 2 প্লেট ভাত খাবেন, আপনি 1.5 প্লেট ভাত খেতে পারেন নাই। ঠিক আছে? আপনার পেটে জায়গা হয় নাই, অথবা যে কোনো কারণে আপনার রুচিতে কুলায় নাই, আর আপনি প্ল্যান করছেন কালকে 3 প্লেট ভাত খাবেন। তাহলে এটা তো মানে সামঞ্জস্যপূর্ণ না। তাহলে এই জায়গাটাকে সরকারকে খুবই সিরিয়াসলি চিন্তা করতে হবে যে 6 লাখ কোটি টাকার এই রাজস্ব এটা সে করতে পারবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই সরকার 2/3 মানুষের সাপোর্টে এসেছে। এখন সরকার যদি মনে করে আমি যদি বেশি বাজেট না দিই, আমি যদি বেশি উন্নয়নের কথা না বলি, আমি যদি যা যা বলেছি এগুলো না করি, তাহলে কি হবে? তো আপনি যদি ওগুলো করতে চান তাহলে কি হচ্ছে? তাহলে তো আপনি আবার ঋণের মধ্যে পড়ে যাচ্ছেন। তাহলে এখানে আমাদের পরামর্শ হচ্ছে আপনাকে খরচ কমাইতে হবে। আপনি খরচ কমাইতে গেলে আপনার জনপ্রিয়তার একটা সংকট দেখা দিতে পারে। আপনি মনে করতে পারেন যে আমি তো যদি কম বাজেট দেই, কম পয়সা খরচ করি। দেখেন, বেশি বাজেট মানে বেশি দুর্নীতি। আপনি সকল অর্থনীতিবিদদের সাথে কথা বলে দেখেন, তারা সবাই বলে যে আপনি বেশি বাজেট নেবেন মানে আপনার বেশি দুর্নীতি। আপনি ধরেন, আপনি যদি 8 লাখ কোটি টাকার বাজেট নিয়েছেন, সেখানে দেখেছেন 1 লাখ কোটি টাকার উপরে পাচার হয়ে গেছে দেশ থেকে। ঠিক আছে? রাজস্ব আয় কম হয়েছে, তারপরে আপনি দেখবেন অনেক টাকা ব্যয় হয় না, ফেরত আসছে। অর্থাৎ এই ধরনের প্রত্যেকটা জিনিস উইকনেসগুলো ধরে ধরে, সেজন্য আমরা কিন্তু একটা প্রস্তাব দিয়েছি সরকারের কাছে। আমাদের প্রস্তাবনাটা ছিল অত্যন্ত পরিষ্কারভাবে যে আপনি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যেটা আছে এটা ঠিক রাখেন। আমাদের যেহেতু মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির জায়গায় আমরা খুবই একটা মানে খারাপ পরিস্থিতিতে আছে। আপনি জানেন যে গত মাসে মূল্যস্ফীতি 9 পয়েন্ট সামথিং হয়ে গেছে, মেবি 9.46 বা এই টাইপের কিছু। এবং এই মাসে আমি খুব আশঙ্কা করছি যেভাবে দ্রব্যমূল্য বাড়তি আছে, এটা 2 ডিজিট টাচ করে ফেলতে পারে। তাহলে আপনি যদি এই যে সরকারের একটা প্রস্তাবনা আছে যে বেতন বাড়াবে, আমরা প্রস্তাব দিয়েছি নিম্নদিকের চাকরি যারা আছে তাদের বেতন বাড়ান, সবার গড়পড়তা বাড়ায়েন না। সবার গড়পড়তা বাড়ালে কি যাবে, রাজস্ব খরচটা ইমব্যালেন্স তৈরি হবে। এরপরে সরকারের আবার প্ল্যান যে 5 লাখ লোক খালি পদ আছে, শূন্য পদে লোক নিয়োগ দিবে। এরপরে তো বলেছে 1 লক্ষ লোকের 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করবে। নানা রকমের মানে প্রণোদনার জায়গা তো আছে। আপনি দেখেন, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, ইলেকট্রিসিটির দাম বাড়ানো হয়েছে। তো আপনি যে প্রণোদনা দিবেন, আপনি যে তাকে 2,500 টাকা কৃষক কার্ড বা ওই যে ফ্যামিলি কার্ডে দিবেন, তার জীবনযাত্রা তো এখানে 3,000 টাকা 4,000 টাকা বেড়ে যাচ্ছে, তাই না? আপনি যে লোকটার মাসে, আজকে আমি কালকে টিআইবির রিপোর্ট দেখেছেন, তাদের আজকে পত্রিকাতেও আমি কয়েকটা জায়গায় কয়েকটা ইন্টারভিউ দেখেছি, যে লোকটার মাসে 40,000 30,000 টাকা ইনকাম, তার এই মূল্যস্ফীতির কারণে সে তার 3 থেকে 4,000 টাকা খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু তার তো বেতন তো বাড়ছে না। এখন আপনি তার বেতন বাড়িয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু মূল্যস্ফীতি একই থাকলো, তাহলে কি হবে? তাহলে দেখবেন আবার মুদ্রার মান কমে যাচ্ছে। মূল্যস্ফীতি যখন আবার মুদ্রার মান যখন কমে যাবে, মুদ্রাস্ফীতি যখন দেখা দিবে, তখন আপনাকে আবার ইম্পোর্ট করতে হবে, জিনিসপত্রের দাম ওদিকে আবার বাড়বে, আপনার প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। আমার কথা পরিষ্কার, সহজ কোনো সমাধান না। আমি বিরোধী দল বলে সরকারের উপরে
কথা বলবো তা না, আমি শুধু বিএনপিকে বলবো যে আপনারা গতবার কি বলেছিলেন, আপনি খোঁজেন বিএনপি কি কি ক্রিটিক করেছিল গতবার অন্তর্বর্তীকালীন সরকার যখন মানে বাজেট দিচ্ছিল, বিএনপির বক্তব্যগুলো কি ছিল আপনি দেখেন। আমি এখন আপনাকে সময় থাকলে আমি আপনাকে বের করে দেখাবো। ঠিক বিএনপি তাহলে ওই ভুলগুলো ওই কাজগুলো বিএনপি কেন করছে? বিএনপি বলছিল যে মানে অপ্রয়োজনীয় কাল্পনিক বাজেট দিয়েন না, তো বিএনপি যদি এখন নিজেই দেয়। বিএনপি বলছিল ঋণ নির্ভর বাজেট না করতে, বিএনপি যদি এখন ঋণ নির্ভর বাজেট করে। বিএনপি বলছিল যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক রাখেন, এখন বিএনপি যদি না রাখে। সেই জন্য আমি বলছি যে এইবারের বাজেটে বিএনপির জন্য একটা অ্যাসিড টেস্ট। কারণ বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কয়েকটা মোটা দাগে। একটা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, দ্বিতীয় হচ্ছে যে দ্রব্যমূল্য এবং যে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতির চ্যালেঞ্জ, তৃতীয় যে চ্যালেঞ্জটা বিএনপি সবচেয়ে বেশি ফেল করে যাচ্ছে সেটা হচ্ছে তার এই যে চাঁদাবাজি এবং তার যে তৃণমূলে তার যে অব্যবস্থাপনা। এখন পর্যন্ত ধরেন 100 দিনে ম্যাসিভ কোনো দুর্নীতির খবর নাই বা আমাদের কাছে এখনো এসে পৌঁছায় নাই, কিন্তু দুর্নীতির একটা লক্ষণ সব জায়গায় দেখা যাচ্ছে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, কালকে আমি এক জায়গায় বলেছিও, পরশুদিন না কোন দিন কোন একটা টেলিভিশন, হয়তো আপনাদের টেলিভিশন হতে পারে অথবা RTV-র কোনো একটা রিপোর্ট আমি দেখলাম, জিয়াউর রহমানের বাড়ির যে সড়কটা আছে বগুড়ায়, উনার বাড়ির সড়কের উন্নয়নে 10 লক্ষ টাকার একটা বরাদ্দ ছিল, সেখানে ইট বিছানো হয়েছিল, ইট ভাড়া করে আনছে এবং উনি চলে আসার পরে সেই ইট আবার তুলে তারা নিয়ে চলে গেছে। কল্পনা করতে পারেন যে প্রধানমন্ত্রীর বাড়ির জায়গার অবস্থা যদি এই জায়গায় হয়, সেখানে যদি দুর্নীতির মাত্রাটা এই জায়গায় হয়, তাহলে আমরা তাহলে কোথায় আছি? এর বাইরে বিভিন্ন জায়গায় নিয়োগ মিলে আমরা যে সমস্ত কথা পাচ্ছি এখন পর্যন্ত, এবং মন্ত্রীদের মধ্যে এমপিদের মধ্যে যে ধরনের হতাশাজনক উচ্চারণ পায়, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তদবিরের জন্য উনি শান্তিমতো কাজ করতে পারছেন না। তাহলে বিএনপি যদি এই 2/3 সমর্থন পাওয়ার পর আর এত বড় একটা 15-16 বছরের একটা নিদারুণ নির্যাতন সহ্য করার পর আসার পরে তার দলীয় নেতাকর্মীরা কিন্তু সেই মানে এটা কিন্তু এই 100 দিনের ব্যাপার না। গণ অভ্যুত্থান সফল হওয়ার পর থেকে 5ই আগস্টের পর থেকে বিএনপি কিন্তু এক ধরনের প্রো গভর্নমেন্ট পার্টি হিসেবেই কাজ করছে। আপনি দেখেছেন যে ম্যাসিভ চাঁদাবাজির ঘটনায় কিন্তু প্রায় 6-7 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে তাকে। তাহলে এই জায়গায় এসে বিএনপির সবচেয়ে বড় টেস্টের জায়গা হচ্ছে তার নেতাকর্মীদেরকে সংযত করা। যেই মোটিভটা প্রাইম মিনিস্টারের আছে, যেই মোটিভটা তার, আমি আজকে একজন উপদেষ্টার সাথে কথা বলছিলাম, 2জন উপদেষ্টাকে, আমি বললাম যে ভাই কই আপনাদের ওখানে আসবো, বললাম যে আসেন একদিন দুপুরে খান। তা আমি বললাম যে আপনাদের খাওয়ার বাজেট তো 100 টাকা। বলছে হ্যাঁ 100 টাকা, এর বেশি খাওয়ানোর ক্ষমতা আমাদের নাই। তাই আমি বললাম যে 100 টাকা খাওয়ানোর জন্য এত দাওয়াত দিচ্ছেন? আপনি দেখেন সরকার কতটুকু মিতব্যয়িতার জায়গায় নিজেদেরকে অবস্থান করার চেষ্টা করছে, কিন্তু প্রচন্ড ভাবে চেষ্টা করে এইটা এই চেষ্টাটা, এই কষ্টটা, এই সিম্পলিসিটিটা যদি আপনার ওই বগুড়ার রাস্তায় গিয়ে ইট উঠে যায়, তাহলে এটা তো কোনো কাজে দিবে না। এটা তো কোনো মানে যেখানে গিয়ে আপনার যেটা এটার প্রভাব ফেলবে, সেখানে যদি প্রভাবটা না পড়ে তাইলে তো ভাই আপনি ফেল করে যাবেন, রাষ্ট্র তো ফেল করে যাবে। জি, আমরা একটু শামসুজ্জামান দুদু ভাইয়ের কাছে শুনতে চাই, মানে 17 বছর পর আবার বিএনপি বাজেট দিচ্ছে, কেমন হচ্ছে বাজেট, যে প্রস্তাবিত বাজেট নিয়ে যে আলোচনা হচ্ছে, কি দেখছেন? এই বাজেট গণমুখী হবে। এই বাজেট সাধারণ মানুষকে সামনে রেখে যতদূর সম্ভব দুমুঠো খেয়ে পড়ে বাঁচা, অর্থনীতির নিরাপত্তা, ব্যবসায়ীদের উৎসাহিত করা, নানামুখী যে ঘটনাগুলো আছে সেইগুলো সামনে আসবে। আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে 18 বছরের একটা কর্তৃত্ববাদী শাসন, মানে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের যে সীমাহীন ঋণ গ্রহীতা, মানে তাদের বাঁচিয়ে রাখার স্বার্থে হয়তো তারা এটা করেছে, সেই ঋণগ্রস্ততা সেই মানে বোঝার কিন্তু উত্তরাধিকার সূত্রে বিএনপির এটা ঘাড়ে পড়েছে। এগুলো কিন্তু বিএনপিকে মোকাবেলা করতে হবে, যেটা মুজিবুর রহমান ক্যাটাগরিলি তিনি আলোচনা করছেন। কিন্তু একটা জায়গায় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে নির্বাচিত সরকারের এই বোঝাকে
আরো ভয়ঙ্কর বোঝায় রূপান্তরিত হবে। আপনার অপপ্রচার, দায়িত্ব জ্ঞানহীন মানে প্রকাশনা, কথা, এগুলো কিন্তু আরো বেশি মানুষের মধ্যে আতঙ্ক এবং এক ধরনের সন্ত্রাস, মানে কথার সন্ত্রাস এটাকে ছড়াবে, যেগুলো ভালো কাজকেও নিরুৎসাহিত করবে। যেমন এই যে একটা কি চাঁদাবাজির যে প্রসঙ্গটা, এটা পুরোপুরিভাবে মব সংস্কৃতি যারা বিশ্বাস করে, এই চাঁদাটা তারা করছে। মব সংস্কৃতির সঙ্গে কারা যুক্ত, এই জিনিসটা যদি আমি এখন সামনে নিয়ে আসি, তাহলে পরে অতীতে যারা মানে গণঅভ্যুত্থান পরবর্তীতে রাষ্ট্র, রাজনীতি সবকিছু এক ধরনের গায়ের জোরে দখল করতে চাইছে, এই মব সংস্কৃতি তাদের, এবং চাঁদাবাজিটা তাদের। আর চাঁদাবাজিটা পক্ষান্তরে তখন থেকেই বিএনপির ঘাড়ে তুলে দেওয়া হয়েছে। এমনকি জামাত ইসলামের প্রধান ডাক্তার শফিক সাহেব মানে এমন ভাষায়, এমন ভঙ্গিতে তিনি মানে প্রচার করার চেষ্টা করছে যে বিএনপি চাঁদাবাজির দল। কিন্তু জাতীয়ভাবে জনগণ এত অপপ্রচারের পরেও 3 মাস আগে বিএনপিকেই মনোনীত করছে, বিএনপিকেই নির্বাচিত করছে, বিএনপিকে অ্যাবসলিউট মেজরিটি করছে। তাহলে মানে জনগণ তাদেরকে কাদের প্রত্যাখ্যান করলো? বিএনপিকে, চাঁদাবাজির দলকে, নাকি এই অপপ্রচারের বিরুদ্ধে যারা সমস্বরে মানে গান গাওয়া শুরু করছিল তাদেরকে প্রত্যাখ্যান করলো? প্রত্যাখ্যান করার পরেও তারা কিন্তু নীরব না, মানে তথ্য ছাড়া বা কোনো রকম ঘটনা ছাড়াই তারা এই ধরনের প্রচারণা করছে। সর্বশেষ এসে যে জিনিসটা টেলিভিশনে এখন সামনে তুলে ধরছে, ইট পর্যন্ত খুলে নিয়ে গিয়েছে। মানে কি ভয়ঙ্কর আপনার জিনিসটাকে আপনি জাতির সামনে উপস্থাপন করছেন, যে এইটাও এরা নিয়ে চলে যাচ্ছে। মানুষ এত বোকা না। এইসব কথাবার্তা আওয়ামী লীগের সময় যেমন কথায় কথায় জিয়া রহমানকে পর্যন্ত তারা দুর্নীতিগ্রস্ত করে ফেলার, মানে শেখ হাসিনা সকাল দুপুর রাত্রি পর্যন্ত এই একই কথা বলতো। শেষ পরে দেখা গেল যে এই দুর্নীতিগ্রস্ত সে শুধু পালিয়ে বাঁচল না, সে যে দুর্নীতির রানী, মহারানী, এটা কিন্তু পরে প্রকাশিত হয়েছে। সেই কারণে আমার কাছে মনে হয় সবথেকে বড় বিচারক হচ্ছে জনগণ। এই যেমন অনেকে দাবি করে আমরা কি বিএনপিকে, একটি রাজনৈতিক দলকে ক্ষমতা আনার জন্য এই গণঅভ্যুত্থান করছি। এইসব উচ্চবাচ্য নির্বাচনে আগে যারা করছে, গণঅভ্যুত্থানকে তাদের নিজস্ব প্রপার্টি মনে করছে, কি ঘটনা করছে। বিএনপি যে মুখ্য এবং প্রধান দল, সেটা জনগণ গণঅভ্যুত্থান পরবর্তীতে নির্বাচনে প্রমাণ করছে যে ওরা না, ওদের হাতে দেশ থাকলে পরে বিএনপি কোনো দলই না, বিএনপি তো সরকার যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু জনগণ প্রমাণ করছে ওরা রাজনৈতিক দল না, প্রধান সমর্থনকারী দল হচ্ছে বিএনপি। সেই জন্যে এই দুর্নীতি হচ্ছে না এটা আমি বলবো না, সেটা যেভাবে হচ্ছে সেটাকে নির্মূল করার লক্ষ্যটাই তো নতুন নেতৃত্ব যেটা আসছে, এবং আগামী বাজেটেও তার প্রতিফলন হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে জনাব মঞ্জু। আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনারা ঐকমত্য কমিশনে বসে যে সিদ্ধান্ত নিলেন জুলাই সনদ এবং মৌলিক সংস্কার যেগুলো আপনাদের ভাষায়, সেগুলো আসলে ভবিষ্যৎ কি? প্রথম অধিবেশন চলে গেলে এখন দ্বিতীয় অধিবেশন চলছে, এই অধিবেশনে সেগুলি উঠার কোনো সম্ভাবনা আছে কিনা? না, এই অধিবেশন তো বাজেট অধিবেশন, এটা বাজেটের উপর থাকবে। তারপরেও সরকার যদি চায়, আমি আইনগত বিষয়টা জানি না বা সংসদীয় যে প্রসিডিংস আছে সেটা স্পেশালি এটা আসার, তবে যে কাজটা সরকার করছে, তারা বলছে যে তারা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে, সে কমিটি কাজ করবে, আউট অফ দি হয়তো অধিবেশনের বাইরে সেটা করবে। আপনি যে প্রশ্নটা মৌলিক, সেটা হচ্ছে এই সংস্কারগুলো হবে কিনা। দেখেন, আমরা এটা কিন্তু ভেরি বিগিনিং আমরা বিএনপিকে সন্দেহ করেছি যে বিএনপি ক্ষমতায় আসলে এই সংস্কারগুলো করবে না। এটা শুধু বিএনপিকে সন্দেহ না, এটা আমি মনে করি, এটা আমার পার্সোনাল, আমাকে অনেকে এটা নিয়ে মানে অ্যাটাকও করতে পারে। ইভেন আমি যে 11 দলের বিলং করি, আমিও মনে করি যে 11 দলও যদি ক্ষমতায় আসতো, তারাও এই সংস্কার করতো কিনা আমার সন্দেহ আছে। কেন?
কারণ ক্ষমতায় বসলে সবাই চায় একটা অ্যাবসলিউট শক্তি, অ্যাবসলিউট পাওয়ার সে ইমপ্লিমেন্ট করতে চায়, সে কারো কাছে জবাবদিহি করতে চায় না। এটা মানব প্রকৃতির একটা মানে একটা বলতে পারেন যে একটা স্বভাবগত নিয়ম। সেজন্যই আমরা চেয়েছিলাম যে আমরা একটা চুক্তিতে আসি সবাই মিলে, যে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। যেমন দেখেন আমাদের কিন্তু মানে মানে সংস্কারের 8-10টা জায়গা ঠিক হয়ে গেলে কোনো অসুবিধা ছিল না। কি ছিল? আমরা বিচার বিভাগকে স্বাধীন শক্তিশালী করতে চেয়েছিলাম, আলাদা সচিবালয় করতে চেয়েছিলাম। কেন চেয়েছি? কারণ বিচার বিভাগ যদি শক্তিশালী থাকে তাহলে সবাই বেনিফিট পাবে। সরকারি দল একটু কম পাবে, বিরোধী দল একটু বেশি পাবে। বিরোধী দল কেন বেশি পাবে? ধরেন আমাকে ধরে নিলাম যে দুদুভাই বিরুদ্ধে আমি একটা কথা বললাম, দুদুভাই পুলিশকে বললো যে এরা ধরে নিয়ে যাও, ঠিক আছে, পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, কিন্তু কোর্টে গেলে আমি অন্তত কি পাবো? একটা স্বাধীন বিচার পাবো, যেটা আমরা আওয়ামী লীগ আমলে আমরা পাই নাই। আমরা দেখছি কোর্টে আমাদের মামলা পড়ে আছে, আমরা জামিন পাই নাই, জামিন পেয়েছি কোর্টে, বের হওয়ার সময় আবার অ্যারেস্ট হয়েছে। মানে আইন ব্যবস্থা পুরোপুরি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আমরা চেয়েছিলাম সরকারের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একটা স্বাধীন বিচার ব্যবস্থা। বিএনপি একমত ছিল, বিএনপি 31 দফা এটা আছে, আপনি দেখেন। কিন্তু আমরা দুর্ভাগ্য যে বিএনপি এখন যে কথাটা বলছে টেকনিক্যাল কথা, আমরা এখনও বিএনপিকে সন্দেহ করছি। এটা আমাদের দায়িত্ব সন্দেহ করার, কারণ আমরা চাইবো আমাদের জনগণের এই অধিকারটা আদায়ের জন্য বিএনপিকে যেভাবে হোক আমরা এটা আদায় করতে চাইবো। কারণ আমরা চেয়েছি, দেখেছি যেই অধ্যাদেশটা জারি হয়েছিল সেই অধ্যাদেশটা বিএনপি বলছে এটাকে আরও কিছু সংশোধন করে ওনারা আনবেন। তো ভাই এই অধ্যাদেশটা আপনারা এইভাবে আইনে পরিণত করে বলতেন যে আমরা নেক্সট আবার সংশোধন আনবো আরও কিছু, কিন্তু আপনি পুরোটাই বাতিল করে দিলেন। এখন কি হলো? আমরা আবার হাসিনা যুগের বিচার ব্যবস্থার মধ্যে রয়ে গেলাম। দুদক একই অবস্থায় রয়ে গেল, দুদক আইন। এখানে আবার সরকারের তরফে কেউ কেউ বলছে যে যদি আপনি বিচার ব্যবস্থাকে যদি স্বাধীন করে দেন তাহলে তারা তাদের মতো করে চলবে, তারা করাপশনে জড়িয়ে পড়বে। শুনেন, কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে বিএনপির অভিপ্রায়টা কি ছিল, বক্তব্যটা কি ছিল। 31 দফা খোলেন, বিএনপির এটা পড়েন। বিএনপির এই অভিপ্রায়টা ছিল যে স্বাধীন বিচার ব্যবস্থাটা তারা করবে। এটা আজকের নতুন কথা না, এটা তো ভাই ওই যে সেই কি এক ভদ্রলোক জাজ মামলা করলেন না, এটা তো মাজদার হোসেন মামলারই একটা নির্দেশনা। এটা আওয়ামী লীগ করে নাই, অন্তর্বর্তীকালীন সরকার কিছু কাজ পদক্ষেপ নিয়েছে, বিএনপি এসে এটা স্থগিত রেখেছে। বিএনপি কিন্তু এখন বলছে, এখনো বলে নাই যে করবে না, বিএনপি এখনো বলছে করব। দেখেন 100 দিন হয়ে গেছে, আমি এখনো বিএনপির উপর আস্থা রাখতে চাই। কেন আমি বলেছি যে আমরা প্রথম থেকে কেন দেখেন, আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যখন ঐকমত্য কমিশনে বসেছিলাম, বিএনপি আমাদেরকে বলেছিল ভাই আমরা পার্লামেন্টে গেলে করব। আমরা বলেছি না, এটা আগেই ঠিক করেন, কি করবেন এখন ঠিক করেন। বিএনপি বলেছে যে ভাই এই করার দায়িত্ব তো সংসদের, আপনারা এখানে করতে যাচ্ছেন কেন? ঠিক আছে, কথাগুলো কিন্তু বিএনপি যে কথা বলেছে অযৌক্তিক বলে নাই, কিন্তু আমরা যেহেতু আমরা বলছি যে কেউ ক্ষমতায় গেলে কথা রাখে না। আওয়ামী লীগ রেখেছে কথা, 10 টাকার চাল, ঘরে ঘরে চাকরি রেখেছে, রাখে নাই। দেখেন বিএনপিকেও আমাদের কথাটা শুনতে খারাপ শোনা যাবে, বিএনপি বলেছে দলীয়করণ করবে না। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, আপনি দেখেন জেলা পরিষদের নিয়োগ, আপনি দেখেন বিসিবি, আপনি দেখেন ফুটবল ফেডারেশন, আপনি দেখেন স্কুল কলেজগুলোর বিভিন্ন জায়গায় সব দলীয় লোক নিয়োগ হচ্ছে। এখন বিএনপি কি বলছে? অদ্ভুত কথা বলছে, ভাই আমাদেরকে জনগণ 2/3 সমর্থন দিয়েছে, সরকার আমরা চালাবো, তো আমাদের লোক না থাকলে আমাদের নীতি বাস্তবায়ন করবো কিভাবে? দেখেন কি সুন্দর যুক্তি। জাতীয় মানবাধিকার গুম কমিশন অধ্যাদেশ, হ্যাঁ, এই সবগুলোর ব্যাপারে আমাদের কথা। সরকারকে যে জিনিসগুলো এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখবে, সরকারকে এক ধরনের তার ক্ষমতার ভার কেন্দ্রকে সরকারকে বিকেন্দ্রীকরণ করবে, যেটা নিয়ে আপনাদের সাথে বিএনপির সাথে অনবরত বিতর্ক হয়েছে। বিএনপি বলছে ভাই আপনারা যদি এগুলো এইভাবে চাপে রাখেন তাহলে তো সরকারের কর্তৃত্ব খর্ব হয়ে যাবে। আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা তো সরকারের কর্তৃত্বই খর্ব করতে চাই। সরকারের এই কর্তৃত্ব যদি আপনি খর্ব না করেন, সরকার তো কর্তৃত্বশীল হয়ে উঠবে। কর্তৃত্ববাদী সরকারের পরিণতি তো আপনার এই অভ্যুত্থান। এই জন্য দেখেন প্রত্যেকবারই কিন্তু সরকারি দল ফেল করে। 91 নির্বাচনে যে দল জিতেছিল 96 নির্বাচনে সেই দল হেরেছে, 96 নির্বাচনে যে দল জিতেছিল 2001 সালের নির্বাচনে সেই দল হেরেছে। এবং এরপরে যখন আওয়ামী লীগ বুঝছে যে এরপরে আবার হারবো, বিএনপিও যখন বুঝছে হারবো, তখন কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকারের ম্যানিপুলেশন শুরু করেছে। এই তত্ত্বাবধান সরকারের ম্যানিপুলেশন করতে গিয়ে 111 হয়েছে, এবং 111 বন্ধেরা আওয়ামী লীগ ক্ষমতায় এসে তখন সে সব
ক্ষমতা, নির্বাচন সবকিছু কুক্ষিগত করে ফেলেছে। এইটাই তো আমরা বোঝাতে চাচ্ছি। আমরা বিএনপি মনে করছি আমরা তাদের শত্রুতা করছি না ভাই, ক্ষমতা আপনারা থাকেন, কোনো অসুবিধা নেই, আপনারা এইভাবে একটা গণতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে থাকেন, থাকলে আপনারা সত্যিকার অর্থে জিয়াউর রহমানের দল হবেন। আর যদি না থাকেন আপনারা অজান্তে শেখ হাসিনার দলে পরিণত হয়ে যাবেন। আমাদের কথাগুলো শুনতে খারাপ লাগতেছে, আমরা তো ভাই শত্রু না, আমরা তো একসাথে আন্দোলন করেছি, একসাথেই আমরা এই স্বপ্নটা দেখেছিলাম যে এমন একটা দিন আসবে আমরা বিরোধী দলের হইলেও আমরা আদালতে গিয়ে অন্তত ন্যায় বিচার পাবো। হ্যাঁ, বিএনপির আমি অনেক প্রশংসা করারও অনেক সুযোগ আছে, আমি বলতে পারি। যেমন ধরেন বিএনপি এখন আইনে হস্তক্ষেপ করছে না। এই যে ধরেন ওই যে নারায়ণগঞ্জের আইভি মুক্তি পেয়েছে, আওয়ামী লীগের লোকেরা জামিন পাচ্ছে, আওয়ামী লীগের ওই যে বিভিন্ন আওয়ামীপন্থী লোকেরা নানাভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, কোনো অসুবিধা নাই। আমার কথা হচ্ছে এই যে পাচ্ছে, এটাকে আপনি আইনি ব্যবস্থা করেন না, সংস্কারের মধ্যে করেন না, অসুবিধাটা কোথায়? আপনি যখন আজকে করবেন কালকে করবেন না, আপনি যখন কারোর জন্য করবেন কারোর জন্য করবেন না, তখনই তো আপনাকে সবাই প্রশ্নবিদ্ধ করবে। ধন্যবাদ। বিএনপি তো এই বিচার বিভাগের ভিকটিম, দীর্ঘ বছর ধরে বিএনপি সবচেয়ে বেশি গুমের শিকার, খুনের শিকার, মামলার শিকার। তাহলে বিএনপির এই জায়গাটাতে সংস্কারে আপত্তিটা কোথায়? কোনো আপত্তি নাই। তাহলে দেরি করছে কেন? বিএনপি একবারও বলে নাই এই সংস্কার তারা মানে না। জুলাই সনদ তারা, বিশেষ করে বিএনপি, এটা পূরণ করতে চায়। সংসদে এটা দ্বিতীয় অধিবেশন, 5 বছরের মধ্যে 3 মাস খালি ব্যবহার করছে বিএনপি। যেভাবে সমালোচনা ঝড় উঠছে এবং যে কারণে বিএনপির উপর আস্থাহীনতার কথাটা সামনে চলে আসছে, আমার কাছে খুব অভিনব মনে হচ্ছে। একটি সরকারের বয়স 3 মাস পেরিয়েছে মাত্র, সংসদে এটা দ্বিতীয়, আরও কত অধিবেশন হবে, এবং বিএনপি অঙ্গীকারবদ্ধ এখন সে কথাও সংসদেও উচ্চারণ করেছে, সংসদের বাইরেও উচ্চারণ করেছে। হ্যাঁ, বিরোধী দল সন্দেহ, বিরোধী দল ত্রুটি, বিরোধী দল দুর্বলতা, এটা সামনে নিয়ে আসবে। সাফল্যটা আনার জন্য বিএনপির প্রয়োজন। বিরোধী দলের সাফল্যকে মানে বয়ান করার জন্যে বিরোধী দল না। যদি 100টার মধ্যে 3টা থাকে মানে ত্রুটি বা ব্যর্থতা, সেই 3টাই বিরোধী দল সামনে এটা শুধু তারা সামনে নিয়ে আসবে না, এটাকে প্রধান কাজ হিসাবে তারা সামনে মানে উপস্থাপন করবে। 97টা কর যদি সাফল্যের সঙ্গে প্রচারণায় সরকার ব্যর্থ হয়, তাহলে ওই 3টা খুব জরুরি হয়ে দেখা দেবে। ঘটনাটা কিন্তু অনেকটা বলা যায় যে বিএনপির সাফল্য ব্যর্থতাটা বিরোধী দলের উপর নির্ভর করে তাদের গলার জোরটা কতখানি। আমার কাছে মনে হয়েছে একটা জায়গায় মানে সেই প্রবণতাটা কারোর ভাঙলে ঠিক হবে না, সেটি হচ্ছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এবং বিরোধী দল ন্যায়ের পক্ষে কতটা কাজ করতে পারছে, গণতান্ত্রিক রীতিনীতি কতটা মান্য করতে পারছে, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বাভাবিক আচরণ কতটা, আমার নীতি নৈতিকতা আদর্শ লক্ষ্যর বাইরে গেছে অন্য একটি দল, আমি এটাকে সহজভাবে নিব না। যেমন জামাতকে, বিশেষ করে আওয়ামী লীগ শুধু নিষিদ্ধই করে নাই, বিএনপির উপর যে অত্যাচার করছে জামাতের উপর অত্যাচার করতে তো তাদের হাত কাঁপে নাই। কিন্তু গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে তো ভিন্ন মতের অবস্থানটা একেবারে সামনের দিকে থাকবে, কিন্তু ভিন্ন মত যদি আমি মানে গ্রহণ করতে না পারি তাহলে বিপদ। সরকার সেই জায়গাটায় হস্তক্ষেপ করছে কিনা এটা দেখতে হবে। ভিন্ন মত, ভিন্ন রীতি, ভিন্ন চিন্তার আপনাকে ওয়েলকাম করতে হবে। এখন যে পরিস্থিতিটা এসে দাঁড়াইছে, আমার কাছে মনে হচ্ছে এই পার্লামেন্ট তখনই সাফল্যর মুখ দেখবে যখন এই দ্বিতীয় অধিবেশন থেকে যে যার অঙ্গীকার অনুযায়ী এবং তার জায়গার মধ্যে সে মানে জিনিসটাকে পাশ করিয়ে নিয়ে আনতে পারবে। বিরোধী দলের সম্মতিক্রমে বিরোধীতে থাকবেই। বিরোধী দলকে যদি আপনি শত্রু জ্ঞান করেন তাহলে সরকারের জন্য, বর্তমান সরকারের জন্য খুব ভালো কাজ হবে। এটা আমি তো একসময় পার্লামেন্টে ছিলাম, সেটা ভালো হবে না। তো সেই জন্য আমি ভীষণভাবে আস্থাবাদী যে এই পার্লামেন্ট, এই সরকার এবং বিরোধী দল যেভাবেই তার অবস্থান সামনের দিকে, একটা জিনিস খেয়াল করতে হবে, এদের বাইরেও একটি অপশক্তি আছে,
সরকার এবং বিরোধী দলের বাইরেও একটা বাইরে একটা অপশক্তি অপশক্তি আছে। অপশক্তি আছে, ষড়যন্ত্রকারীরা আছে। অর্থাৎ এই জিনিসটাকে যদি ভণ্ডুল করতে পারে, অপশক্তির সামনে চলে আসবে। সেটা যেন না হয়। কোনোভাবে এটা করতে দেওয়া যাবে না। জি, এটাই আপনাদের হলো দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকুন। দর্শক, এই ছিল আমাদের সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। সরকার এবং বিরোধী দল কোনো অবস্থাতেই যেন অকৃতকার্য না হয় সেদিকে সবার নজর রাখতে হবে, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।